যখন কোনো ঘটনা আমাদের সাথে ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সেই ঘটনাটা নিয়ে চিন্তা করি, আমরা বুঝে পাই না যে সেই যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সাথে কেন ঘটলো। মাথার ভেতরে শুধু একটাই জিনিস চলতে থাকে, এই কারণ উদ্দেশ্যহীন ঘটনাটা আমাদের সাথে না ঘটলেও তো হতো। কারণ কিছু কিছু ঘটনা আমাদের জীবনে এমন গভীরভাবে দাগ কেটে যায় যে পরবর্তী ক্ষেত্রে সেই ঘটনাটাকে ভুলে যাওয়ার মতন ক্ষমতাও আমাদের থাকে না। আজকে যে ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলবো, এই ঘটনাটা আমাকে আমার বন্ধু অভিষেক বলেছিল। আশা করব এই ঘটনাটা আপনারা ঘটনার মতোই শুনবেন এবং ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ও হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। অভিষেক আমার বন্ধু, ওর বিবৃতি অনুসারে আমি গল্পটাকে বলবার বা ঘটনাটাকে বলবার চেষ্টা করছি। আমার বন্ধু অভিষেক কোনো এক নামী স্কুলের শিক্ষক। ও নিজের কাজের জায়গায় যথেষ্টই বিখ্যাত। বিখ্যাত বলতে ও যেখানে থাকে তার আশেপাশের পাড়া অথবা এলাকা যে কোনো জায়গাতেই অভিষেক স্যার নামে ও যথেষ্টই ফেমাস। অভিষেক স্যার বলতে যে কেউ ওকেই চেনে। যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা করোনা কলকাতাতে ঢোকার আগের। তখন হয়তো আমরা শুনেছি যে করোনা নামে কোনো এক মহামারী ছড়াচ্ছে, কিন্তু তার প্রভাব অথবা প্রকোপ কোনোটাই তখনও কলকাতাতে ঢোকেনি। কোনো এক ডিসেম্বর মাসে অভিষেক তার বন্ধুদের সাথে কোনো মেলায় ঘুরতে গেছে এবং যেহেতু তাকে অভিষেককে যেহেতু প্রায় সবাই চেনে, তো অভিষেককে সেই মেলায় একজন বয়স্ক ভদ্রলোক হঠাৎ করেই পিছন থেকে ডাক দিয়ে তাকে জিজ্ঞাসা করলো যে সে অভিষেক স্যার কিনা। অভিষেক হ্যাঁ বলল যে সেই অভিষেক স্যার। তখন সেই ভদ্রলোক অভিষেককে একটা কার্ড দিল। কার্ড দিয়ে বলল যে একটু দয়া করে আমাদের বাড়িতে আসবেন, কারণ আমার এক পরিচিত আপনার কাছে পড়তে চায়। অভিষেক বলল ঠিক আছে, আমি কাল পরশু দেখছি, যেহেতু আপনারা এলাকাতেই থাকেন, আমি কাল পরশু আপনাদের বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কথা বলে নেব। এই বলে সেই ভদ্রলোকের কাছ থেকে কার্ডটা নিয়ে অভিষেক নিজের কাছে রেখে দিল। এবং যেহেতু সে শিক্ষক মানুষ, তাই তার অনেক কাজ, অনেক শিডিউলের মধ্যে সে ওই মেলায় দেখা হওয়া সেই ভদ্রলোক এবং তার দেওয়া ওই কার্ড, এই দুটোর কথাই অভিষেক সম্পূর্ণ ভুলে গেছিল। প্রায় মাস 2-3 পরে যখন অভিষেক নিজের ঘর পরিষ্কার করছিল, এবং সেই সময় করোনাও কিন্তু নিজের থাবা আমাদের কলকাতাতে ফেলে দিয়েছে, সেই ঘর পরিষ্কার করার সময় অভিষেক সেই মেলায় পাওয়া ওই বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে ওই কার্ডটা খুঁজে পেল এবং মনে মনে বেশ লজ্জায় পড়ল যে এতদিন হয়ে গেছে তাও ওনার সাথে গিয়ে দেখা করা হয়নি। তো অভিষেক ঠিক করলো সেদিন দুপুরেই অভিষেক তাদের বাড়ি যাবে। যেহেতু কার্ড দেখেও আগেও সে বুঝে নিয়েছিল যে বাড়িটা তাদের এলাকার মধ্যেই, তো বাড়ি খুঁজতেও খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। তাই জন্যই সেই সিদ্ধান্ত নেওয়া যে সেই দিনকার দুপুরবেলাতেই অভিষেক তাদের বাড়ি যাবে এবং তাদের সাথে কথা বলে আসবে যে কে পড়তে চায় বা কী বিষয়ে কথা বলতে চায়। সেই কথা মতোই অভিষেক দুপুরবেলায় বেরোলো বাড়ি খোঁজার জন্য। এবং যেহেতু করোনা প্রায় তার থাবা বসিয়েই ফেলেছে, তো রাস্তাঘাট যথেষ্টই ফাঁকা। অ্যাড্রেস দেখে এবং এই কার্ড দেখে অভিষেকের বাড়ি খুঁজে পেতে খুব বেশি সময় লাগেনি। কিন্তু তাদের এলাকায় যে অমন একটা বনেদি বাড়ি আছে সেটা কিন্তু অভিষেক আগে জানতো না। আর কার্ডের অ্যাড্রেসটাও ওই বনেদি বাড়ির। অভিষেকের কথা হিসাবে ওই বাড়ির আশেপাশে তেমন একটা দোকান ছিল না, খুব দূরে একটা চায়ের দোকান ছিল এবং দুপুরবেলার কারণে সেই দোকানটাও তখন বন্ধ ছিল। আর অভিষেককে যেতে হবে ওই বনেদি বাড়ির 4র্থ তলায়।
অভিষেক বিল্ডিংয়ে ঢুকলো। বিল্ডিংয়ের মেন গেট খোলাই ছিল, তার ঢুকতে তো আর কোনো অসুবিধে হয়নি। অভিষেক এবার গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরের জন্য সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় অভিষেক লক্ষ্য করলো প্রত্যেকটা ঘরের দরজাই বন্ধ। অভিষেক যখন থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে উঠছে, তখন অভিষেক সিঁড়িতে একটি লোকের সাথে দেখা হলো। লোকটি কালো কালারের শর্ট প্যান্ট এবং ব্লু কালারের টি শার্ট পরেছিল। অভিষেক ওনাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ভদ্রলোক অভিষেককে বলল, হ্যাঁ আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি, আপনারই তো আমাদের বাড়িতে আসার কথা ছিল। অভিষেক ব্যাপারটা বুঝতে পারল না। অভিষেক হয়তো ভাবল যিনি ওনাকে মানে অভিষেককে পেপার দিয়েছেন তিনি হয়তো আগে থাকতেই বলে রেখেছিলেন অভিষেকের আসার কথা। অভিষেক ওই ভদ্রলোকের পিছন পিছন হাঁটা শুরু করলো। সেই লোকটি যখন অভিষেককে একটি ঘরের সামনে নিয়ে আসলো এবং দরজা খুলে যখন লোকটি ঘরে ঢুকলো, অভিষেকের নাকে ওই ঘর থেকে একটা ভ্যাপসা গন্ধ আসলো। বাট অভিষেক ওই গন্ধটাকে অতটা গুরুত্ব দেয়নি, কারণ অভিষেক তখন ভদ্রলোকের সাথে কথাবার্তা বলছিল। ভদ্রলোক ঘরে ঢোকার পরে অভিষেককে বলল যে আপনি ঘরে আসুন। অভিষেক জুতোটা ঘরের বাইরে রেখে যখন ঘরে ঢুকতে গেল, ভদ্রলোক বলে উঠল, না না, জুতোটা বাইরে রাখবেন না, জুতোটা ভেতরে নিয়ে আসুন। অভিষেক খানিকটা অবাক হলো, কারণ করোনার সময় আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব জুতো বাইরে রাখার, কিন্তু এই ভদ্রলোক অভিষেককে জুতো নিয়ে ঘরে ঢুকতে বলল। অভিষেক ভাবল ভদ্রলোক যখন বলছেই জুতো নিয়ে ঘরে ঢুকতে, ঢুকে গেল। ঘরে ঢোকার সাথে সাথে ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিল এবং খানিকের জন্য অভিষেক বুঝতে পারল যে সেই ভদ্রলোক সেখানে আর নেই। অভিষেক নিজের চোখটা একটুখানি পরিষ্কার করে নিতেই দেখল যে ভদ্রলোক তার সামনেই দাঁড়িয়ে আছে এবং যে ঘরে ঢুকেছিল ঘরটা সম্পূর্ণরূপে অন্ধকার, সমস্ত জানলাগুলোকে পর্দা দিয়ে ঢাকা, যথেষ্টই অন্ধকার ছিল ঘরটাতে। অভিষেক ঘরের একটা সোফা দেখে বসল। বসার পর অভিষেক ওই ভদ্রলোককে বলল যে আমাকে অ্যাকচুয়ালি একটা কার্ড দেওয়া হয়েছিল, আমার কাছে কেউ হয়তো টিউশন নিতে চায়, সেই জন্যই আমাকে আসতে বলা হয়েছিল। তো ভদ্রলোক বলল, হ্যাঁ আমি জানি, আমার বোন আপনার কাছ থেকে টিউশন নেবে, আমার বোনের আসতে সন্ধে হবে, একটু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে যান, ওর সাথে কথা হয়ে যাবে। অভিষেক বলল, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে? না না, সন্ধ্যা পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না। আপনি একটা কাজ করুন, যদি আপনার বোনের কোনো নাম্বার থাকে তাহলে আপনি নাম্বারটা দিন, আমি কথা বলে নেব। ভদ্রলোক বলল, না ও তো ফোন ইউজ করে না, ওর সাথে কথা বলতে গেলে আপনাকে সন্ধে পর্যন্তই ওয়েট করতে হবে। অভিষেক ভদ্রলোককে আবার বলল যে দেখুন, আমার পক্ষে না সন্ধে পর্যন্ত ওয়েট করা যাবে না, অ্যাকচুয়ালি আমার তো কিছু কাজ আছে, তো সেই জন্য আমি সন্ধে পর্যন্ত ওয়েট করতে পারবো না। তো কোনো কি সুযোগ আছে আপনার বোন সন্ধ্যের আগে বাড়ি ফিরতে পারে কি? ভদ্রলোক বলল, কে জানি, হবে হয়তো। ভদ্রলোকের উত্তর শুনে অভিষেকের একটু সন্দেহ হলো। অভিষেক মনে মনে ভাবল অভিষেক যে সেই বাড়িতে আসবে সেটা ভদ্রলোকের কাছে আগে থাকতেই তথ্য ছিল। যে কারণের জন্য অভিষেক আসার সাথে সাথেই উনি বলেছিলেন যে হ্যাঁ আপনি আসবেন, আমি জানতাম। কিন্তু ভদ্রলোকের বোন কখন বাড়ি ফিরবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা ভদ্রলোকের কাছে নেই। এসব কথা বলতে বলতে অভিষেকের নজর ওনাদের ঘরের দেওয়ালে পড়ল। দেওয়ালে সেই ভদ্রলোকের একটা ছবি টাঙানো রয়েছে, যে ভদ্রলোক অভিষেককে মেলাতে ওই কার্ডটা দিয়েছিল বাড়িতে আসার জন্য, এবং সেই ছবিতে একটা মালা দেওয়া। অভিষেক ওই ছবির দিকে উদ্দেশ্য করে ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ইনি কে? ইনি অ্যাকচুয়ালি আমাকে মেলাতে কার্ড দিয়েছিলেন আপনাদের বাড়িতে আসার জন্য। ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি জানি, উনি আমার বাবা। অভিষেক বললেন যে উনি কবে মারা গেছেন? ভদ্রলোকের উত্তরে বলল, কিছুদিন আগে হয়তো।
অভিষেকের মনে তখন আরও সন্দেহ হলো যে বাবার মৃত্যু কবে হয়েছে সেই বিষয় নিয়েও কোনো তথ্য নেই। কথা বলতে বলতে অভিষেক ঘরের চারপাশটা একটু নজর ঘোরালো। ঘর অন্ধকার, জানলা দিয়ে যে সামান্য পরিমাণের আলো ঘরে ঢুকছে তাতে অভিষেক যেটুখানি দেখতে পারল, যেটুখানি বুঝতে পারল, যে ঘরে দামি দামি কিছু আসবাবপত্র দিয়ে সাজানো এবং প্রতিটা জিনিস আনটাচ। ঘরে যে কেউ থাকে সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। এমন সময় অভিষেক ভদ্রলোককে বলে উঠল যে একটু লাইটটা জ্বালাবেন, আমি ঠিক দেখতে পাচ্ছি না। এর উত্তরে ভদ্রলোক বলল, হ্যাঁ কিছু মনে করবেন না, আমাদের সুইচ বোর্ডটা খারাপ হয়ে গেছে। অভিষেক বলল, পাখা তো চলছে। ভদ্রলোক বলল, হ্যাঁ পাখাটা চলছে, কিন্তু লাইটের যে সুইচগুলো সেগুলো একটু খারাপ হয়ে রয়েছে। মিস্ত্রি ডেকেছি, এখনো এসে পৌঁছায়নি। ভদ্রলোকের কথা শুনে অভিষেক মনে মনে যথেষ্টই ভয় পেয়েছিল, কিন্তু অভিষেক সামনের ভদ্রলোককে বুঝতেও দিতে চাইছিল না যে অভিষেকও কিছুটা ভয়ে রয়েছে। এমন অবস্থায় অভিষেক ভদ্রলোককে বলল, আমি কি একটু আপনাদের বাথরুম ইউজ করতে পারি? ভদ্রলোক বলল, নিশ্চয়ই, এদিকে যান না। অভিষেক বাথরুমে গিয়ে দেখল বাথরুমটাও কিন্তু সমানভাবে সুন্দর করে সাজানো এবং আনটাচ। বাথরুমটা যে বহুদিন কেউ ব্যবহার করেনি সেটা বাথরুম দেখলেই বোঝা যাচ্ছে। অভিষেক ঠাকুর দেবতায় খুব বিশ্বাস করে। অভিষেকের গলায় একটা মাদুলি রয়েছে। অভিষেক সেই মাদুলিটা ধরে একটু প্রণাম করে নিল এবং বাথরুম থেকে সে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে অভিষেক আবার সোফায় বসে ঘরের চারপাশটা দেখতে দেখতে ভদ্রলোককে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার ঘরে তো কোনো ঠাকুর দেবতার ছবি নেই? ভদ্রলোক বেশ নির্লিপ্তভাবে বলল, রবীন্দ্রনাথ ঠাকুরই আমার কাছে সব, অন্য ঠাকুর দেবতা দিয়ে কি হবে? এই কথাটা বলার পরেই অভিষেক লক্ষ্য করল যে ভদ্রলোকের মাথা অভিষেকের ঘাড়ের কাছে। অভিষেক কিন্তু একেবারে শান্তভাবে চুপচাপ যতটা কন্ট্রোল করা যায় সেইভাবেই বসে রয়েছে। অভিষেকের কানের কাছে ভদ্রলোক বেশ ঠান্ডাভাবে কথাটা বলল, মাদুলিটা এবার খুলুন। এবার অভিষেক আর নিজের ভয়টা কন্ট্রোল করতে পারল না। অভিষেক ভাবল যে আমার গলার মাদুলির কথা ভদ্রলোক জানল কিভাবে। অভিষেক লাফিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো এবং চিৎকার করে বলল, আপনি দরজাটা খুলুন। ভদ্রলোকের অপেক্ষা না করেই অভিষেক দরজাটা খুলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে এবং অভিষেক বুঝতে পারল ঘরের ভেতর থেকে দরজাটাকে কেউ সশব্দে বন্ধ করে দিল। এবং অভিষেক যখন ওনার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, দোতলার সিঁড়িতে দেখল সেই ঘরের ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, মুখের বাদিক দিয়ে লালা বেরোচ্ছে এবং সেই ভদ্রলোক আস্তে আস্তে অভিষেকের দিকেই এগিয়ে আসছে। এবার অভিষেক আর নিজের ভয় এবং নিজের জ্ঞান দুটোকেই আর আটকে রাখতে পারল না। অভিষেক একটি আর্তনাদ করে সেখানেই অজ্ঞান হয়ে গেছিল। পরে যখন ওর জ্ঞান ফিরেছিল তখন ও দেখেছিল সেই বিল্ডিংয়ের নিচেই গেটের ধারে 4-5 জন লোক ওকে শুইয়ে রেখেছিল এবং তাকে জল ও হাওয়া দিচ্ছিল। সেই ভদ্রলোকগুলো যখন অভিষেককে জিজ্ঞাসা করল যে আপনি এই বিল্ডিংয়ে কী করছিলেন, অভিষেক কিছু বলবার আগে চারপাশে দেখে নিল ওই ঘরের ভদ্রলোক তখনও সেখানে আছে কিনা। তো সে ঘরের ভদ্রলোককে দেখতে না পেয়ে অভিষেক নিজের পকেট থেকে ওই কার্ডটা বার করলো, যে কার্ডটা মেলাতে ওই বয়স্ক ভদ্রলোক অভিষেককে দিয়েছিল ওনার বাড়ি আসার জন্য। কার্ডটা দেখে পাড়ার লোকেরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো এবং তারপর অভিষেককে বলল, এই ভদ্রলোক তো গত 2 বছর আগে মারা গেছেন, আর যে লোকটির কথা আপনি বলছেন, যা বর্ণনা দিচ্ছেন,
এই ভদ্রলোক ওই ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে মারা গেছেন। এবং লোকগুলো আরও বলল, এই যে বাড়িতে আপনি এসেছেন, এটা কিন্তু এ পাড়ার এক অভিশপ্ত বাড়ি। বিগত 2 বছরে এই বাড়ির সামনে দিয়ে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। হয়তো ওনাদের নজর এবার আপনার ওপরেই পড়েছিল। অভিষেক এখনও এতদিন হয়ে যাওয়ার পরেও এই ঘটনাটা যখন বলছে আমাকে, তখন কিন্তু অভিষেকের গলা এবং অভিষেকের হাত দুটোই কিন্তু কাঁপছিল। অভিষেক এখনও বুঝে উঠতে পারল না যে ওনাদের নজর অভিষেকের উপরে কেন পড়ল। আগেই বললাম, কিছু ঘটনা যেগুলো ঘটে যায় মাঝে মধ্যে তার কোনো কারণ বা উদ্দেশ্য থাকে না, সেটা ঘটার জন্যই ঘটে।